গল্পের সুর এই চ্যানেলে সবাইকে স্বাগত। আজ পড়ে শোনাব একটি বিদেশি অনুবাদ গল্প, স্ট্যানলে অ্যাববোটের নিহত নিষাদ। আর গল্প পাঠে আমি আপনাদের সাথে থাকব নূপুর। এমরি সিনক্লেয়ারদের সুখে থাকাই উচিত ছিল। সম্ভ্রান্ত বনেদিপাড়ার যে বাড়িতে তারা থাকত সেটা যেমন বিশাল তেমনই জমকালো। এছাড়াও পাম বিচে আরও একটা প্রাসাদ ছিল তাদের। শীতের দিনগুলো তারা ওখানেই কাটাত। তার উপর ডলারের অঙ্ক যে কত গুণে শেষ করা যায় না। মাত্র ৩৫ বছর বয়সেই এমরি সিনক্লেয়ার বিপুল সম্পদ জমিয়ে ফেলেছিল এবং ৪৫ বছরের আগেই প্রাণপণ চেষ্টায় সেটাকে দ্বিগুণ করে তুলল। অন্য আর কোনো দিকে তার লক্ষ্য ছিল না। তার ফলে ব্যয়বহুল বিউটি পার্লার আর ফ্যাশন প্যারেডে ঘুরে ঘুরে সময় কাটাতে হতো হেলেন সিনক্লেয়ারকে। এইভাবে জীবনযাপন করতে করতে মনে মনে নিজেকে খুব নিঃসঙ্গ বোধ করত হেলেন। ওর বয়স ৩৬ হলেও দেখলে ৩০-এর বেশি বলে মনে হতো না। হয়তো সব কিছুই ভালোই ভালোই কেটে যেত যদি না এমডি সিনক্লেয়ার হঠাৎ একদিন তার মহিলা সেক্রেটারিকে বরখাস্ত করতেন। তার দৃঢ় ধারণা জন্মালো জন্মসূত্রে সব মহিলাই নির্বোধ। তাই তিনি মহিলা সেক্রেটারির পরিবর্তে পল ফেন্টনকে তার ব্যক্তিগত সেক্রেটারি হিসেবে নিয়োগ করলেন। ব্যাপারটা মিসেস সিনক্লেয়ারেরও নজর এড়াল না। ও লক্ষ্য করল পল ফেন্টন একজন সুদর্শন যুবক এবং ব্যাচেলার। নিজের বাড়ির ৪ তলা একটা ঘরে বসেই এমডি সিনক্লেয়ার পৃথিবীর চারদিকে ছড়ানো তার বিশাল ব্যবসাপত্র দেখাশোনা করত। এই ঘরটাই ছিল তার স্টাডি রুম। কোনো সরকারের পতন ঘটবে কিনা, কোনো স্বৈরাচারী একনায়ক গুপ্তঘাতকের হাতে নিহত হবে কিনা, বা এবারে বিশেষ কোনো রবি শস্যের ফলন ভালো হবে কিনা, এসব নিয়ে বাজিও ধরত মোটা অঙ্কের। তাছাড়া এমডি চাইত তার প্রাইভেট সেক্রেটারি তার সঙ্গে একই বাড়িতে থাকুক। অফিসের কাজকর্ম ছাড়াও পল ফেন্টনকে মিসেস সিনক্লেয়ারের কিছু ব্যক্তিগত কাজও করতে হতো। আর সুদর্শন যুবক হবার সুবাদে প্রয়োজনে সিনক্লেয়ারের ডিনার পার্টিতেও যোগ দিতে হতো তাকে। এবং বস বিশেষ কাজে ব্যস্ত থাকলে কখনো সখনো মিসেসকে থিয়েটার বা শপিংয়ে নিয়ে যাবার দায়িত্বও পড়ত তার উপর। ব্যাপারটা ক্রমে কী ঘটতে চলেছে হেলেন সিনক্লেয়ারের নারীসত্তা সহজে তা বুঝতে পারল। পলেরও বেশ মজা লাগত প্রথম প্রথম। এর মধ্যে যে বিপদের ঝুঁকি আছে হেলেন তা জানত। ঝুঁকি আছে বলেই এর মাদকতাও অনেক বেশি। এর আকর্ষণ পুরোপুরি অন্য রকম। কিন্তু খেলাচ্ছলে প্রথমে যা শুরু হয়েছিল আচমকাই তা একদিন বাঁধন ছেঁড়া প্রেমে রূপান্তরিত হলো। সেই প্লাবনেই ভেসে গেল দুজনে। ওরা যে একে অপরকে নিবিড়ভাবে পেতে চায় সে বিষয়ে দৃঢ় প্রত্যয় জন্মালো ওদের। চাকরির পরোয়া না করে পল হয়তো এমডি সিনক্লেয়ারকে সব কিছু বলেও ফেলত খোলাখুলি, যদি না হেলেন ওকে বাধা দিত। দেখতে শুনতে সাধারণ একজন সুন্দরী মহিলা বলে মনে হলেও হেলেনের মধ্যে এক ধরনের দৃঢ়তা ছিল। তার নীল চোখের তারায় মিশে থাকত হিমেল কাঠিন্যের আভাস। তাছাড়া বুদ্ধিও ছিল তার ঘটে। এমনির কাছে ডিভোর্সের প্রস্তাব পারলে তার কী প্রতিক্রিয়া ঘটবে তাও জানে। তার নিজের টাকা কড়ি বলতে কিচ্ছু নেই। চাকরি গেলে পলেরও সহায় সম্বল কিছুই থাকবে না। আর যাই হোক, খালি পেটে বেশি দিন প্রেম জমে না। সে যা তার মেয়েও নয় হেলেন। তার উপর স্বামীর এই বিশাল ধন সম্পত্তি ছেড়ে যাবার কোনো ইচ্ছেও নেই হেলেনের। পরের কয়েক হপ্তাহ এই একটিমাত্র সমস্যা নিয়েই ও ভীষণভাবে চিন্তাভাবনা শুরু করল। বস্তুতপক্ষে এক মুহূর্তের জন্যও এই ভাবনাটাকে মন থেকে তাড়াতে পারেনি। সময় সময় মনে হয়েছে এমরিও বুঝতে পেরেছে ব্যাপারটা। তার স্থূল ঠোঁটের ফাঁকে একটা নির্মম হাসির আভাস। সেজন্য খুব মজা পেয়েছে এই ব্যাপারে। বেড়াল যেমন ইঁদুর নিয়ে খেলা করে, হেলেনকে নিয়ে ও তাই করছে। এই চিন্তাটাই হেলেনকে আরও বেশি হতাশ করে তোলে। ওর মাথায় রক্ত চড়ে যায়। এই আপদটার হাত থেকে কিভাবে নিষ্কৃতি পাওয়া সম্ভব? মরিয়া হয়ে তারই একটা উপায় খুঁজে বেড়ায়। খুন কথাটা ওর ঠিক মনোপুত নয়, তাই সেটা মনে আনতে চায় না। ওর আন্তরিক অভিপ্রায় ব্যাপারটার মধ্যে যেন খুব বেশি বিভৎসতা না থাকে এবং আইনও যেন ওর চুলের ডগা স্পর্শ করতে না পারে। কিন্তু এর সম্ভাব্য কোনো উপায়ও খুঁজে পাচ্ছে না। তবে এত সহজে হাল ছেড়ে দেবার পাত্রী নয় ও।
শেষমেশ একটা মতলব এলো মাথায়। পরিকল্পনাটা খুবই নিখুঁত এবং নিশ্ছিদ্র। প্রত্যেক শীতের শুরুতে নিউ ইয়র্কের এই বিশাল বাড়ি চাবিবদ্ধ করে ওরা মাস 2-3 জন্য পাম বিচের প্রাসাদে গিয়ে ওঠে। এই বিশেষ দিনটার জন্যই উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছিল হেলেন। আর ঘণ্টাখানিকের মধ্যেই এ বাড়ি ছেড়ে ওদের রওনা হবার কথা। 4 তলায় এমরির স্টাডি রুমে হেলেন বসেছিল। এমরি জরুরি কিছু কাগজপত্র বুঝিয়ে দিচ্ছিল পলকে। সব কিছু গোছগাছ হয়ে গেছে। ডাস্ট কভার দিয়ে ঢেকে দেওয়া হয়েছে যাবতীয় আসবাবপত্র। লাগেজগুলো নিচের হল ঘরে নামিয়ে রাখা হয়েছে। মাইনেপত্র মিটিয়ে দিয়ে চাকর বাকরদেরও ছুটি দেওয়া হয়েছে এই কমাসের জন্য। পল এসে ওর দিকে একটা খাম বাড়িয়ে দিল। এর মধ্যে আপনাদের প্লেনের টিকিট আছে, মিসেস সেনক্লেয়ার। এমরি যে ওদের দিকে তাকিয়ে আছে, হেলেনে সেটা নজর এড়াল না। পুরো ঠোঁটের ফাঁকে বিদ্রুপের সূক্ষ্ম হাসি। ও যে এখন কি ভাবছে, হেলেনের কাছে সেটা দুর্গেয় এক প্রহেলিকার মতো মনে হয়। ধন্যবাদ পল। খামটা হাতে নিয়ে ও আলতো হাসল। এমরি বলল, পল এখন এই জরুরি কাগজপত্রগুলো নিয়ে সোজা লাজার্ডের অফিসে যাবে। ড্রাইভার জনসনকে বলা আছে গাড়িতে ও নিয়ে যাবে পলকে। এখন আর আমাদের গাড়ি কোনো দরকার নেই। একটা ট্যাক্সি ধরে আমরা এয়ারপোর্টে পৌঁছব। তারপর পলের দিকে ফিরে তাকালো। বার্টনকে বলো ট্যাক্সি স্ট্যান্ডে ফোন করতে। ঠিক 15 মিনিট বাদেই গেটের সামনে আমাদের জন্য একটা ট্যাক্সি যেন অপেক্ষা করে থাকে। পল যখন বাড়ির ফোনে বার্টনের সঙ্গে কথা বলতে ব্যস্ত, হেলেন তখন মনে মনে দ্রুত চিন্তা করে চলেছে। পল বিদায় নেবার পর সারা বাড়িতে ও আর এমরি ছাড়া তৃতীয় কেউ থাকবে না। সোফা ছেড়ে ধীর মন্থর পায়ে দরজার দিকে এগিয়ে গেল হেলেন। বুকের অভ্যন্তরে হৃৎপিণ্ডটা এখন অস্বাভাবিক দ্রুতলয়ে ধুকপুক করতে শুরু করেছে। তবে ওর মুখে তার কোনো ছায়া পড়েনি। শান্ত সংযত কণ্ঠে ও এমরিকে উদ্দেশ্য করে বলল, তাহলে বার্টনকে গিয়ে বলছি সে এখন যেতে পারে। ট্যাক্সি স্ট্যান্ডে খবর দেবার পর ওর তো আর এখানে কোনো কাজ নেই। 3 তলা স্টাডি রুমের ঠিক নিচের ঘরটাই হেলেনের। নিজের ঘরে বসে ও কান খাড়া করে প্রতীক্ষা করতে লাগল। সে অবসরে ওর এই নিখুঁত পরিকল্পনাটাও মনে মনে ঝালিয়ে নিল একবার। পল বাড়ি ছেড়ে চলে যাবার পর ওর করণীয় কর্তব্যগুলো ঘড়ির কাঁটা ধরে সুষ্ঠুভাবে করে যেতে হবে। কোথাও একচুল ভুলভ্রান্তি হলে সব ভেস্তে যাবার সম্ভাবনা। এমরির সঙ্গে ওর এয়ারপোর্টে যাবার কথা। সেখান থেকে ও ফ্লোরিডার প্লেন ধরবে। পাম বিচে নিজেদের প্রাসাদে যাবার আগে একটা মাস ও ফ্লোরিডায় হেন্ডারসনদের সঙ্গে থাকবে। এমরি যাবে শিকাগোয়। 3 হপ্তাহ ও মনহ্যাম ক্লাবে কাটাবে। শিকাগোর কাজ সেরে 3 হপ্তাহ বাদে ও ফ্লোরিডায় হ্যান্ডারসনদের সঙ্গে যোগ দিবে। পল যাচ্ছে ফিলাডেলফিয়ায়। সেখানে তার বাপ মা এবং অন্যান্য আত্মীয়স্বজন থাকে। একেবারে নিখুঁত পরিকল্পনা। 3 হপ্তার আগে কাকপক্ষেও কেউ কিছু টের পাবে না। এমরি সময় মতো মনহ্যামে গিয়ে না পৌঁছালে ক্লাবের লোকেরা ভাববে শেষ মুহূর্তে সে বুঝি তার প্ল্যান পাল্টেছে। সত্যি যখন এমরির জন্য খোঁজখবর শুরু হবে তখন আর কারো কিছু করা থাকবে না। এখন ওর দায়িত্বটুকু ঠিকমতো পালন করা দরকার। সবশেষে শুধু একটা ফোনের ওয়াস্তা। ব্যাস, ওর এই পরিকল্পনার মধ্যে কেউ কোনো ফাঁকফোকর খুঁজে বের করতে পারবে না। নিজে প্রধান ফটকের কাছে একটা ঘড়ঘড় আওয়াজ হতেই ধড়মড়ে উঠে দাঁড়ালো ও। জানলা দিয়ে দেখতে পেল ওদের বড় গাড়িটা ধীরে ধীরে গেট পেরিয়ে রাস্তায় গিয়ে পড়েছে। পলও তাহলে বেরিয়ে গেল। এখন শুধু বার্টনকে যে করে হোক বাড়ি ছাড়া করতে হবে। দ্রুত হাতে নিজের কোট, হ্যান্ডব্যাগ, গ্লাভস ইত্যাদি টুকিটাকি জিনিসগুলো গুছিয়ে নিয়ে ও দরজার দিকে পা বাড়ালো। এক পলকের জন্য আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চেহারাটাও দেখে নিল ভালো করে। পশমের এই টুপিটা ওকে বেশ সুন্দর মানিয়েছে। খুশি খুশি মুখেই ও এবার অটোমেটিক লিফটের দরজা খুলে ভেতরে ঢুকে গেল। মিস্টার সিনক্লেয়ারের এয়ারপোর্টে পৌঁছাতে একটু দেরি হবে। নিচে পৌঁছাবার পর বার্টনকে হেলেন বলল, নিজের অফিস ঘরে বসে জরুরি একটা কাজ সারছেন তিনি। এমরির ব্যাগগুলো এখানে রেখে তুমি আমার সব মালপত্র ট্যাক্সিতে তুলে দাও। ড্রাইভারকে বলো মিনিট কয়েকের মধ্যে আমি গিয়ে পৌঁছাব। বার্টন মালপত্র রেখে ফিরে আসার পর হেলেন তাকে ছুটি দিয়ে দিল।
বিদায় নিয়ে চলে গেল বার্টন। হেলেন এবার বাড়ির ভেতর দিকের প্রধান দরজাটা ঠিকমতো বন্ধ হয়েছে কিনা পরীক্ষা করে দেখল। নিজের হাতে বাঁধা রিস্ট ওয়াচেও চোখ বোলালো একবার। 10:30 তাদের বেরোবার কথা, আর মাত্র 6 মিনিট বাকি। হলঘর পেরিয়ে যে প্যাসেজটা সোজাসুজি কিচেনের দিকে গেছে, তার শেষ প্রান্তে দেওয়ালের গায়ে লম্বা ধাঁচের একটা কাপবোর্ড। এ বাড়ির যাবতীয় ইলেকট্রিকের মেইন সুইচ আর ফিউজ প্যানেল সব এই কাপবোর্ডের মধ্যে দেয়ালের গায়ে লাগানো আছে। নিচের একটা তাকের উপর নানান সাইজের সরু মোটা ফিউজ তার জড়ো করা। তার মধ্যে কিছু ভালো, আর কিছু জ্বলে গিয়ে বাতিল হয়ে গেছে। সেই বাতিল একটা ফিউজই বেছে নিল ও। তারপর কাপবোর্ড বন্ধ করে হলঘরে লিফটের জায়গার পাশে এসে দাঁড়াল। সারা বাড়ি এখন নিথর, নিস্তব্ধ। কোথাও যেন প্রাণের কোনো অস্তিত্ব নেই। মনে হচ্ছে অনন্তকাল ধরে ও যেন এখানে দাঁড়িয়ে আছে স্থির হয়ে। কিছু ভাববে না বলে ঠিক করেছিল, কিন্তু মাথার মধ্যে 1000 রকম চিন্তা যেন একসঙ্গে জট পাকিয়ে উঠছে। ওর হাত পা সব থরথর করে কাঁপতে শুরু করল। কাজটা শেষ পর্যন্ত সুষ্ঠুভাবে সমাধা করতে পারবে কিনা সে বিষয়েও সন্দেহ জাগল মনে। 4 তলায় এমরির ঘরের দরজাটা সজোরে বন্ধ হবার আওয়াজ পাওয়া গেল। ওর শরীরের সমস্ত পেশিগুলো শক্ত হয়ে উঠল সঙ্গে সঙ্গে। ভারী পা ফেলে লিফটের দিকে এগিয়ে আসছে এমরি। লিফটের মোটর চালু হবার শব্দ শোনা মাত্রই হেলেন এক ছুটে প্যাসেজ পেরিয়ে আবার সেই ফিউজ প্যানেলের সামনে এসে দাঁড়াল এবং যে ফিউজটার গায়ে এলিভেটর লেখা আছে সেটা টেনে নিয়ে তার মধ্যে থেকে ভালো ফিউজ তারটা বের করে তার বদলে জ্বলে যাওয়া বাতিল ফিউজ তারটা গুঁজে দিল। তারপর ফিউজটা জায়গা মতো লাগিয়ে দিয়ে কাপবোর্ডের দরজা বন্ধ করল। কাজটা শেষ হবার পর বড় করে নিঃশ্বাস নিল ও। করণীয় কর্তব্যের এই অংশটুকুর জন্যই ও এতক্ষণ ভয় পাচ্ছিল ভীষণভাবে। প্রায় দৌড়েই ও যখন প্যাসেজ পেরিয়ে বাইরে বেরিয়ে আসছিল, তখন উপরে মাঝপথে আটকা পড়া লিফটের দরজায় জোরে জোরে আঘাতের শব্দ ওর কানে ভেসে এলো। যখন বাইরের হলঘরে এসে দাঁড়ালো, তখন শুনতে পেল বন্ধ খাঁচার মধ্যে থেকে কেউ চিৎকার করছে মরিয়া হয়ে। শব্দটা যেন ওর পেছন পেছন তাড়া করে ওকে উদ্ভ্রান্ত করে তুলতে চাইল। দ্রুতবেগে হাঁটার জন্য পালিশ করা মসৃণ মেঝের উপর হাই হিল জুতোর আওয়াজ হচ্ছে খটখট করে। লিফটের বন্ধ দরজায় জোরে জোরে আঘাতের শব্দটা হঠাৎ থেমে গেল। ও যখন প্রায় বাইরের গেটের কাছে এসে পৌঁছেছে, তখন সেই শব্দটা আবার দ্বিগুণ বেগে শুরু হলো। সেই সঙ্গে দিশেহারা আতঙ্কিত চিৎকার। হেলেনের শরীরে সমস্ত রক্ত যেন জমে বরফ হয়ে যাচ্ছে। গেটের বাইরে এসে ও 2-4 বার শ্বাস নিল জোরে জোরে। দেখল অপেক্ষারত ট্যাক্সির ড্রাইভার ওর দিকে তাকিয়ে আছে একদৃষ্টে। লোকটাকে কিছু শুনতে পেয়েছে? মনে মনে চিন্তা করল হেলেন। নিজের হ্যান্ডব্যাগ খুলে ও একবার ভেতরটা দেখে নিল ভালো করে। আসলে এটা একটা ছুতো মাত্র। বাড়ির অন্দরমহল থেকে কোনো শব্দ এখান পর্যন্ত ভেসে আসছে কি না সেটাই ও যাচাই করে দেখে নিতে চায়। সে বিষয়ে নিশ্চিত হয়ে ও এগিয়ে গিয়ে ট্যাক্সিতে উঠে বসল। দয়া করে একটু তাড়াতাড়ি করবেন, হাঁপাতে হাঁপাতে ড্রাইভারকে অনুরোধ জানালো ও। তা না হলে ফ্লাইটটা হয়তো মিস করতে পারি। বিমানে নিজের নির্দিষ্ট আসনে বসে হেলেন একটা ঘুমের বড়ি খেল। তারপর একজন বিমান সেবিকাকে ডেকে জানিয়ে দিল মাঝপথে তাকে যেন কোনোভাবে বিরক্ত করা না হয়। ওর যখন ঘুম ভাঙল, প্লেন তখন ফ্লোরিডায়। হেন্ডারসন দম্পতি ওকে নিয়ে যাওয়ার জন্য বিমানবন্দরে এসেছিলেন। সমুদ্রের ধারে তাদের বিশাল প্রাসাদ। রৌদ্রস্নাত রাজপথের উপর দিয়ে দামি মোটরে চড়ে হেলেন সেই প্রাসাদে এসে পৌঁছল। এরপরে কিছুদিন হেলেন সিনক্লেয়ার তার মাথার মধ্যে থেকে যাবতীয় চিন্তাভাবনা সমূলে উপড়ে ফেলতে চাইল। সারাদিন সাঁতার কেটে, টেনিস খেলে, শৌখিন দোকানে ঘুরে ঘুরে দামি দামি জিনিস কিনে ওর সময় কেটে যায়। এক মুহূর্তের জন্য একলা থাকে না, কাউকে না কাউকে সঙ্গী হিসেবে পাশে রাখে। প্রত্যেক রাত্রেই কোনো না কোনো পার্টি থাকে। রাতে শোবার আগে গোটা 2 ঘুমের বড়ি খেয়ে নেয়। এভাবেও প্রাণপণে নিজের বিবেকের সঙ্গে লড়াই করার চেষ্টা করে। ষষ্ঠ রাতে ঘুমের ঘরে ওর মনে হলো শোবার ঘরের বন্ধ দরজায় কেউ যেন ধাক্কা দিচ্ছে জোরে জোরে। স্বপ্নের মধ্যেও দরজাটা খুলবার চেষ্টা করল মরিয়া হয়ে, পারল না। ধস্তাধস্তির ফলে মাঝ থেকে দরজার হাতলটা শুধু উপড়ে এলো ওর হাতে।
জোরে জোরে ধাক্কা শব্দটা কিন্তু এক নাগাড়ে হয়ে চলেছে। আতঙ্কে দিশেহারা হয়েও দরজাটা আঁচড়াতে লাগল। দরজার গায়ে প্রাণপণ শক্তিতে লাথি মারল, কিন্তু নিরেট পাথরের মতো দরজাটা নিজের জায়গা থেকে এক চুলও সরল না। ওর গলা দিয়ে একটা ভয়ের তো চিৎকার উঠে এলো। ঘুমটাও ভেঙে গেল সঙ্গে সঙ্গে। ওর সর্বাঙ্গ ঘামে ভিজে সপসপ করছে। বিছানার উপর উঠে বসল। শব্দটা আর কেউ শুনতে পেয়েছে কিনা বোঝার চেষ্টা করল। সারা বাড়ি স্তব্ধ, শুনশান, আর কারোর কানে এই শব্দ গিয়ে পৌঁছায়নি। যে চিন্তাটা ও এতদিন জোর করে ঠেলে সরিয়ে দিতে চাইছিল, ঘুমের ঘোরে ওর অবচেতন মন সেটাকে একবারে যেতে পারল না। ওর মনে নিজস্ব একটা সত্তা আছে, যার উপর ওর কোনো কর্তৃত্ব নেই। ও যেন মানুষ চোখে পরিষ্কার দেখতে পেল লিফটের খাঁচার মধ্যে আটকে পড়ে উন্মত্তের মতো সাহায্যের জন্য চিৎকার করছে এমরি। ভয় পাওয়া ইঁদুরের মতো অপরিসর খাঁচাটার মধ্যে গুটিসুটি মেরে বসে আছে, মাঝে মাঝে লাথি মারছে বন্ধ দরজার গায়ে, এবং পরিশেষে অমোঘ মৃত্যুর কোলে ঢলে পড়ছে। এই মানসিক অবস্থাটা হেলেনের কাছে ক্রমশই দুঃসহ হয়ে উঠল। কথাটা যদি আর কাউকে জানানো যেত, তাহলে হয়তো মনে মনে স্বস্তি পেত কিছুটা। পাশে টেবিলের উপর রাখা ফোনটার দিকে বড় বড় চোখ মেলে তাকিয়ে রইল কিছুক্ষণ। অন্ততপক্ষে পলকে যদি পুরো বৃত্তান্তটা খুলে বলা যায়। ফোনটা তুলে দূরপাল্লার ডায়াল ঘোরালো ও, কিন্তু অপারেটরের সাড়া পাবার আগেই রিসিভার নামিয়ে রাখল। পরিস্থিতিটা খুবই বিপজ্জনক। ও অনুভব করল আজীবন এই ঘটনাটার কথা ওকে নিজের বুকের মধ্যেই চেপে রাখতে হবে। তবে সময়ের সঙ্গে সঙ্গে ওর মনের এই অশান্ত ভাবটাও ধীরে ধীরে ফিকে হয়ে এলো। 3 হপ্তাহ বাদে সমস্ত ঘটনাটা শুধু অতীতের একটা স্মৃতি হয়ে জেগে রইল ওর বুকের মধ্যে। তার দরুন কোনো উদ্বেগও এখন বোধ করে না। হেলেনের জন্মদিন উপলক্ষে রাতের বেলা একটা পার্টির আয়োজন করেছিলেন হেন্ডারসনরা। দিনের বেলা লোয়া হেন্ডারসনের সঙ্গে হেয়ার ড্রেসারের দোকানে যাচ্ছিল হেলেন। লোয়া হঠাৎ প্রশ্ন করল, এমরি কখন এসে পৌঁছাবে? প্রশ্ন শুনে প্রথমটা ভীষণ চমকে উঠল ও। কদিন এমরিকে প্রায় ও ভুলে গিয়েছিল। এখন মনে পড়ল, আজ ওর জন্মদিনে এমরির এখানে এসে পৌঁছাবার কথা। সেরকমই ঠিক আছে আগের থেকে। বিকেলের দিকে আসবে হয়তো। কোনো রকমে নিজেকে সামলে নিয়ে ও জবাব দিল, তোমার কর্তাটি যদি আমার কর্তার মতো হয়। মিসেস হ্যান্ডারসন হেসে বললেন, তাহলে আসছে বছরেও স্ত্রীর জন্মদিনের তারিখটা সে মনে করে রাখবে। হেলেনও মৃদু হাসল, তবে মুখে কিছু বলল না। হেলেনের মনে পড়ে গেল, মাস 3 আগে নিউ ইয়র্কের এক সম্ভ্রান্ত জুয়েলারি দোকানে দামি একছোড়া মুক্তোর নেকলেস ওর খুব পছন্দ হয়েছিল। ওর আগামী জন্মদিনে এমনি সেটা ওকে উপহার দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল। বিকেলে পার্টি শুরু হবার আগে নিজের ঘরে একা একা বিশ্রাম নিচ্ছিল হেলেন। সময় মতো এমরি এসে না পৌঁছালে ও কী জবাবদিহি করবে তারই রিহার্সেল দিচ্ছিল মনে মনে। এমনির জন্য ও যে ভীষণ উদ্বিগ্ন হয়ে উঠেছে সেটা ওর মুখের ভাবে হেন্ডারসনদের বুঝিয়ে দেবে। তবে রাত পোহাবার আগে পর্যন্ত এ ব্যাপার আর কিছু করবে না। আগামীকাল শিকাগোয় মোনহ্যাম ক্লাবে আর সেই সঙ্গে ফিলাডেলফিয়ায় পলকে ফোন করবে। পলকে জানাবে এখান থেকে ও সোজা নিউ ইয়র্কে ফিরে যাচ্ছে। পল যেন বার্টনকে ডেকে দরজা খুলিয়ে ঘরদোর সব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে। এমরির যে কোনো পাত্তা পাওয়া যাচ্ছে না সে কথাটাও জানিয়ে দিবে পলকে। তাকে বলবে অবিলম্বে সে যেন এ বিষয়ে পুলিশে একটা রিপোর্ট করে। তারপর সব কিছুই নিজের নিয়মে নিখুঁতভাবে করিয়ে চলবে। সবশেষে ও যখন নিউ ইয়র্কে গিয়ে পৌঁছবে তখন আর ওকে কোনো অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হতে হবে না। তার আগেই সমস্তটা চুকে বুকে যাবে। এমনকি ইউরোপে গিয়ে পলকেও বিয়ে করবে, এমন একটা দিবা স্বপ্ন এখন থেকে কল্পনায় দেখতে শুরু করল। পরিপাটিভাবে সাজ পোশাক করে হেলেন যখন পার্টিতে যোগ দেবার জন্য নিচে বসার ঘরে হাজির হলো, তখন একেবারে প্রথমেই ও এমরি সিনক্লিয়ারের মুখোমুখি পড়ে গেল। শেকড় ছেঁড়া গাছের মতোই নিজেকে মনে হতে লাগলো ওর। মুহূর্তের মধ্যে ওর মুখ থেকে সমস্ত রক্তকে যেন শুষে নিল। হেলেন বুঝতে পারল এখনই ও জ্ঞান হারিয়ে মেঝের উপর লুটিয়ে পড়বে। মুখ ফুটে কিছু একটা বলার চেষ্টা করল, শুধু ওর ঠোঁট নড়ল, গলা দিয়ে কোনো স্বর বেরোল না। ঠিক ওর মুখোমুখি দাঁড়িয়েছিল এমরি।
বাঁ হাতে ধরা একটি হুইস্কির গ্লাস। মোটা মোটা ঠোঁটের ফাঁকে সেই একই বিদ্রুপাত্মক হাসির আভাস। ওর দু চোখেও সেই হাসির ছটা। হ্যালো হেলেন, এমরি বলল। তুমি জানো চোখের সামনে ভূত দেখছো মনে হচ্ছে। হেলেন বিহ্বল দৃষ্টিতে এমরির মুখের দিকে তাকিয়েছিল, নির্বাক, নিষ্পন্দ। কিভাবে ব্যাপারটা সম্ভব হতে পারে সেই কথাটাই চিন্তা করছিল ও। এমরি নিশ্চয়ই নিজের থেকে ওই বদ্ধ লোহার খাঁচা ছেড়ে বেরিয়ে আসতে পারে না। হয় ওই ট্যাক্সি ড্রাইভার, না হয় বার্টন। বার্টন হয় বেশি সম্ভব, কারণ ওর কাছে ডুপ্লিকেট চাবি ছিল। হয়তো খুব দরকারি কিছু একটা ফেলে গিয়েছিল ভুলে, তাই আবার ফিরে আসতে হয়েছিল তাকে। টালমাটাল পায়ে পাশের একটা চেয়ারের উপর ধপ করে বসে পড়ল হেলেন। আমার শরীরটা কেমন ভালো ঠেকছে না, ও আবার বলার চেষ্টা করল। এবার ওর গলা দিয়ে অস্পষ্ট ফিসফিস একটা আওয়াজ ছাড়া আর কিছু শোনা গেল না। এমডি বার কাউন্টার থেকে এক পাত্র নির্জলা স্কচ এনে ওর দিকে বাড়িয়ে দিল। গ্লাসটা হাতে নিয়ে এক চুমুকে সমস্ত হুইস্কিটা শেষ করে দিল হেলেন। এখন আর কথা বলার চেষ্টা করো না। পাশের চেয়ারে বসতে বসতে এমডি মৃদু গলায় পরামর্শ দিলেন স্ত্রীকে। হেলেন বসে রইল স্থির হয়ে। হুইস্কিটা গলায় ঢালার পর তার বোধবুদ্ধি যেন স্বাভাবিক হতে শুরু করল ক্রমে ক্রমে। আর চোখে একবার ফিরে তাকালো এমরির মুখের দিকে। তার মনের হদিস পাবার চেষ্টা করল। এ সম্পর্কে একটা কথা ও আমাকে খুলে বলবে না। ও আমাকে পুরোপুরি অন্ধকারে রেখে দিতে চায়। হেলেন চিন্তা করল মনে মনে, কিন্তু কিছু করার নেই ওর। জ্বলন্ত সিগারেট একটা অ্যাস্ট্রের মধ্যে গুজে দিয়ে কোটের পকেটে হাত ঢোকালো এমডি। এই দেখো, কিছুই আমি ভুলি না। পকেট থেকে চ্যাপটা মতো একটা কালো বাক্স বের করে বোতামে চাপ দিয়ে তার ডালা খুলল। তার ভেতরে সুদৃশ্য মুক্তোর নেকলেস ঝলমল করে উঠল। হেলেনের চোখে মুখে বিভ্রান্তির ছায়া। তুমি আবার কখন এটা? যেদিন নিউ ইয়র্ক ছেড়ে এলাম সেদিন সকালে আমি নেকলেসটা কেনার জন্য জুয়েলারি দোকানে গিয়েছিলাম। শিকাগো যাবার আগেই আমি এটা নিজের কাছে রেখে দেব বলে ঠিক করে ফেলেছিলাম। নেকলেস কিনতে তুমি দোকানে গিয়েছিলে? নিজের কণ্ঠস্বর ও নিজের কাছে কেমন অপরিচিত ঠেকল। হ্যাঁ, সে কারণে তো আমি তোমার সঙ্গে এয়ারপোর্টে যেতে পারিনি। এমনির ঠোঁটের ফাঁকে বাঁকা হাসি রেখা। আমি পলকে দিয়ে তোমাকে বলতে বলেছিলাম যে তার বদলে আমি নিজেই জরুরি কাগজপত্রগুলো নিয়ে লাজার্ডের অফিসে যাচ্ছি। ইচ্ছে করে নেকলেসের ব্যাপারে তোমাকে আগে কিছু জানাইনি, তোমাকে চমকে দেব বলেই। করুণ কান্নার মতো একটা অস্পষ্ট স্বর বেরিয়ে এলো হেলেনের গলা চিরে। পল তাহলে উপরে ছিল? হ্যাঁ, ছিলই তো। আমি ওকে বাকি কাজটুকু শেষ করতে বলেছিলাম। হেলেন টলমল করতে করতে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। আর একটু হলে ও উল্টে পড়ত। কোনো রকমে চেয়ারের হাতল ধরে সামলে নিল নিজেকে। এমনি ঠোঁটের ফাঁকে মজা পাওয়া হাসিটা আঠার মতো জড়িয়ে আছে। আমি যখন আমার মালপত্র নেবার জন্য ফিরে আসি তখনও ও ছিল। বিস্ময় বিস্ফোরিত দৃষ্টিতে এমরির দিকে তাকিয়ে রইল হেলেন। ওর বাকশক্তি যেন লুপ্ত হয়ে গেছে। সারা মুখ ফ্যাকাশে, রক্তশূন্য। এবং আমি বাড়ি ছেড়ে চলে আসার সময়ও উপর থেকে ওর সারা শব্দ পাচ্ছিলাম। শান্ত সংযত ভঙ্গিতে বাকিটা শেষ করল এমরি। গল্পের সুর এই চ্যানেলে এতক্ষণ আপনাদের পড়ে শোনাচ্ছিলাম বিদেশি অনুবাদ গল্প স্ট্যানলে অ্যাবটের নিহত নিষাদ। আর গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম নূপুর।